নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস, সবাই নাম তো শুনেছেনই। তো তার রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে দেখব কোম্পানি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো চলুন আলোচনায় আসা যাক। তো কোম্পানির কি সেগমেন্ট আছে? ৩-৪ টা সেগমেন্টের ব্যবসা আছে। প্রথম হচ্ছে কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস আছে। অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে কোম্পানির নিজস্ব যে মিউচুয়াল ফান্ডের ব্যবসা সে সেটা রয়েছে। মানে নিজস্ব যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যার আন্ডারে আমি আপনি বিভিন্ন রকম মতিলাল অসওয়ালে তো আমি আপনি মিউচুয়াল ফান্ড করি, বহু মানুষ করেন। তো সেটা হচ্ছে তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসা। এছাড়া রয়েছে তাদের প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট। প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের মধ্যে এই যে বড়, বড় যে সমস্ত HNI ব্যক্তি আছে, মানে যারা ধনী ব্যক্তি, তাদের মানে যে তাদেরকে যে ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করে। মানে ধরুন পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের নাম আপনারা শুনেছেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস বলুন, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বলুন। তো এই PMS, AIF এইগুলোতে মোটামুটি যাদের PMS এ ৫০ লাখ, AIF এ ১ কোটি টাকা যাদের আছে তারা মোটামুটি ইনভেস্ট করে। মানে মোটমাট এক কথায় হচ্ছে যারা HNI বা আল্ট্রা HNI তাদের পোর্টফোলিও ম্যানেজ করে। তো এইটা হচ্ছে কোম্পানির এই মুহূর্তে সবথেকে বড় সেগমেন্ট। এখান থেকে কোম্পানির কিন্তু ৪২% রেভিনিউ আসে। তো চলে আসা যাক পারফরম্যান্স। ও হ্যাঁ, আরেকটা কথা বলে নেওয়া দরকার। এই যে এই অ্যাসেট ম্যানেজমেন্টের যে সেগমেন্ট রয়েছে, সেখানে কিন্তু কোম্পানি মিউচুয়াল ফান্ডের পাশাপাশি কিন্তু ধীরে, ধীরে মানে রিসেন্টলি তারা কিন্তু লাস্ট মোটামুটি ১ বছর ধরে প্রাইভেট ইকুইটি এবং আপনার যে রিয়াল এস্টেট ফান্ড সেগুলো কিন্তু ম্যানেজ করছে। তো এবার যদি বিজনেসের মানে পারফরম্যান্স এর রেসপেক্ট এ দেখি এই সেগমেন্টটা, তাহলে দেখব কিন্তু তাদের যে রেভিনিউ লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টার ২% কিন্তু রেভিনিউ তাদের ফল করেছে। এবার রেভিনিউ ফল করলো কেন? তার কারণ হচ্ছে এমন নয় যে কোম্পানির কাছে কিন্তু মানে অ্যাকচুয়ালি অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেসে রেভিনিউটা আসে কোথা থেকে? আমি আপনি সবাই এখানে মিউচুয়াল ফান্ড এসআইপি করাই সেখান থেকে। এবার এমন নয় যে কোম্পানির কাছে এসআইপি আসেনি। কোম্পানির কাছে এসআইপি এসেছে, এসআইপির কিন্তু ফ্লো এসছে, গ্রোথ এসছে সেখানে। সমস্যা যেটা হয়েছে যত লোক এসআইপি করিয়েছে তার থেকে বেশি লোক কিন্তু এসআইপি সেল করে দিয়ে বেরিয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমরা জানি মার্কেটের কন্ডিশন খুব খারাপ। বিয়ার মার্কেট চলছে। ১ম এ তো সেই ট্রাম্পের তারিখ নিয়ে নানা রকমের ঝামেলা। তারপরে দেখলাম আমরা এখন মধ্য এশিয়ায় যুদ্ধ চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। তো সেই ধরনের যে তার জন্য যে ইন্ডিয়ান মার্কেটের উপর যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, নিফটি ফল করেছে। যদি আপনি এই মার্চ কোয়ার্টারে দেখেন ১৫% নিফটি ফল করেছে। তো তার যে নেগেটিভ ইফেক্ট এ অনেক মানুষ কি করেছে তাদের এসআইপি কে কিন্তু সেল করে বেরিয়ে গেছে। এবং তার সাথে, সাথে আমরা বুঝতে পারছি যে যদি নিফটি ফল করে তাহলে এই যে আমার আপনার যে ওভারঅল ইনভেস্টমেন্ট রাখা রয়েছে, মানে আমরা যে ওভারঅল ইনভেস্টমেন্ট করছি মতিলাল অসওয়ালে, তাদের কি হচ্ছে তাদের যে স্কিমে ইনভেস্ট করছি সেই স্কিমের কিন্তু যে ফান্ডের ভ্যালু সেটাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। কারণ তারা আমাদের টাকা লাগাচ্ছে শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট ডাউন থাকলে আমাদের যে মানে টোটাল যে ফান্ডের ভ্যালু সেটাও পড়ে যাচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি তাদের রেভিনিউ কিন্তু 2% ফল করেছে। এবার আমরা যদি ফুল ইয়ার দেখি, ফুল ইয়ারে কিন্তু এই সেগমেন্টে অতটা সমস্যা নেই। ফুল ইয়ারে কিন্তু রেভিনিউ গ্রোথ এসছে আপনার ৩৩%। এবং যদি লাস্ট বছরের রেসপেক্টে এই বছরের কোয়ার্টার 4 দেখি তাহলে কিন্তু 36%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লাস্ট ১ বছর কিন্তু মার্কেট কিন্তু খারাপ ছিল। তাহলে এমন নয় যে মানে লাস্ট ১ বছর ধরে মার্কেট ভালো ছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি ফুল ইয়ারে কিন্তু তাদের সমস্যা আসেনি। এর কারণটা হচ্ছে ফুল ইয়ারে কিন্তু তাদের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেখানে কিন্তু 26% গ্রোথ এসছে। এর কারণটা হচ্ছে ফুল ইয়ারেও যদি আমি দেখি এই চিত্রটা কিন্তু কমন যে প্রচুর মানুষ কিন্তু এই ১ বছরের মধ্যে যা না এসআইপি করেছে তার থেকে বেশি এসআইপি সেল করে বেরিয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি তাদের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এবং রেভিনিউ এর গ্রোথ এসছে তার কারণটা হচ্ছে কোম্পানি, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন মতিলাল অসওয়ালের বহু ফান্ড রয়েছে। বহু ফান্ড রয়েছে। আপনি যেকোনো অ্যাপে গিয়ে দেখতে পারেন খুলে। তারা কিন্তু আউট পারফর্মার। মানে তারা কিন্তু ইন্ডাস্ট্রির টপ ক্যাটেগরির ১ম মানে যেকোনো ক্যাটেগরির দেখবেন ১ম ৩-৪ টে ফান্ড রয়েছে সেগুলো কিন্তু মানে যে টপ পারফর্মিং ফান্ড সেগুলো কিন্তু এই কোম্পানির ফান্ড। তার মানে হচ্ছে কোম্পানির পারফরম্যান্স এর কারণে কিন্তু কোম্পানি মানে এসআইপির দেখবেন নেট ইনফ্লো যেটা সেটা কিন্তু কমে গেছে। কিন্তু পারফরম্যান্স যেটা মানে কোম্পানির যে মানে যে ইনভেস্টমেন্ট এর পারফরম্যান্স ভালো এসেছে। তার মানে হচ্ছে তারা এই খারাপ মার্কেটের মধ্যেও কিন্তু তাদের পারফরম্যান্স মানে বা তাদের যে ফান্ড ম্যানেজ করে সেখানে কিন্তু তারা ভালো রিটার্ন প্রোভাইড করেছে এবং মার্কেটে বহু ফান্ডের থেকে কিন্তু তাদের পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই কারণে যেহেতু তাদের পারফরম্যান্স ভালো ছিল সেই জন্য আমরা দেখব তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে কিন্তু গ্রোথ এসছে। তার মানে কোম্পানির কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন স্ট্রাকচারালি কিন্তু এই সেগমেন্টের কোনো সমস্যা নেই। এটার এই যে রিসেন্ট যে আমরা ফলটা দেখতে পাচ্ছি এটা বিকজ অফ মানে লাস্ট ৩ মাসে মার্কেট ফলটা মানে প্রচন্ড বেশিভাবেই ছিল। তো তার এফেক্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ কিন্তু মানে কোয়ার্টার অন কোয়ার্টার মানে সিকোয়েন্সিয়ালি পড়ে গেছে। কিন্তু ফুল ইয়ারে কিন্তু ঠিক আছে। এবার আমরা চলে যাব কোম্পানির যদি নেক্সট সেগমেন্ট বলি। নেক্সট সেগমেন্ট হচ্ছে কোম্পানির ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট।
এবার এখানে ওয়েলথ ম্যানেজমেন্ট মানে কিন্তু একটু ট্রিকি ব্যাপার আছে, অনেকে কিন্তু এই ট্রিকি ব্যাপারটা গুলিয়ে ফেলে কোথায়? এদের ওয়েলথ ম্যানেজমেন্ট এবং আপনি যদি আনন্দ রেড্ডি বা ধরুন 361 বা অন্য কোনো নুহামার দেখেন, তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট কিন্তু এটা এক নয়। ব্যাপারটা হচ্ছে অবশ্য হ্যাঁ, এখানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্টের বলার আগে কিন্তু আরেকটা জিনিস একটু বুঝিয়ে দিই। এদেরও ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যবসা আছে। এখানে যারা ওয়েলথ ম্যানেজমেন্ট বলে যেটাকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে তাদের ব্রোকিং ব্যবসা। সেই ব্রোকিং ব্যবসার আন্ডারে তারা কিন্তু মানে এই যে ডিম্যাট অ্যাকাউন্টের যে পরিষেবা, তার সঙ্গে মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশন বিজনেস করে। আবারও বলছি, মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশন কিন্তু নিজস্ব মিউচুয়াল ফান্ড না। নিজস্ব মিউচুয়াল ফান্ড কোনটা? অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবসা, যেটা এইমাত্র আমি আপনাদের সামনে ডিসকাশন করলাম। ডিস্ট্রিবিউশনের ব্যবসা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। মানে যেখানে থার্ড পার্টি, মানে ব্রোকিং বিজনেস মানে কি, থার্ড পার্টি অন্যান্য ভারতবর্ষে প্রায় 45-46টা কি 47টা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে। তাদের সবার প্রোডাক্ট সেল করে এবং সেখান থেকে কিন্তু একটা কমিশন আর্ন করে, মানে ফিজ আর্ন করে। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো সেটাকে এরা ওয়েলথ ম্যানেজমেন্ট বলছে, যেখানে কোম্পানি লোন দেয়, মানে আপনার ওই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি বলুন, লোন দিল, ডিস্ট্রিবিউশন বিজনেস মানে লোন এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করে, সাথে ব্রোকিং ব্যবসা, সেটাকে এরা ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যবসা বলছে। তার সাথে এদের যেটা আছে প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট। এই প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট বলে যেটাকে এরা ইন্ডিকেট করছে, এটাই কিন্তু এদের অ্যাকচুয়াল ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যবসা। কারণ এখানে এরা যেটা করে সেটা হচ্ছে যাদের মোটামুটি 5 কোটি টাকার উপর পোর্টফোলিও আছে, সেই সমস্ত এইচএনআই দের ফান্ড ম্যানেজ করে। 5 কোটি টাকা থেকে শুরু করে 500 কোটি টাকা পর্যন্ত তাদের ফান্ড ম্যানেজ করে। এবং এই মুহূর্তে 9,000 মানে হাই নেটওয়ার্থ যে ফ্যামিলি, মানে 9,000 যারা মানে খুব ধনী ফ্যামিলির সঙ্গে তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছে। এবং এদের মধ্যে অনেকেই আছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু আল্ট্রা এইচএনআই ক্লায়েন্ট, মানে এখানে কোম্পানি আল্ট্রা এইচএনআই দের কিন্তু ফান্ডটা ম্যানেজ করছে। তো আমি যদি দেখি এই সেগমেন্টের যদি আপনি গ্রোথ দেখেন, সেটা কিন্তু খুব ভালো আছে। এই সেগমেন্টে কিন্তু এফেক্ট করেনি। তার কারণটা আগে বোঝার চেষ্টা করুন। যখনই দেখবেন কোনো মার্কেটে খারাপ সিচুয়েশন আসে, মার্কেট ফল হয়ে যায় বা মার্কেট ভালো চলে না, তখন দেখবেন যারা আর কি মানে ছোট ইনভেস্টর, মানে আমার আপনার মতো ছোটখাটো ইনভেস্টর, তারা কিন্তু এই সমস্ত এসআইপি সেল করে দেয়। আমরা আমাদের শেয়ার মার্কেটে শেয়ার গুলো প্যানিক করে বেচে দিই। কিন্তু যাদের অনেক বড় পোর্টফোলিও আছে, তারা কিন্তু মানে তাদের রিস্ক নেওয়ার ক্যাপাসিটিও বেশি আছে, প্লাস তারা কিন্তু ওয়েল ইনফর্মড ইনভেস্টর। তাদের নলেজও অনেক বেশি না, তো সুতরাং তারা কিন্তু মার্কেট ফলকে কিন্তু মানে কি বলবো, তারা প্যানিক করে না। এটাকে কিন্তু তারা তাদের অপরচুনিটি হিসাবে দেখে। মানে মার্কেট ফল বড় ইনভেস্টরদের জন্য কিন্তু একটা অপরচুনিটি। সেই জন্য কি হয়, এখানে যে এই যে ওয়েলথ ম্যানেজমেন্ট যে সেগমেন্ট, সেখানে কিন্তু স্টিকিনেস, মানে বলতে পারেন যে ক্লায়েন্টের যে স্টিকিনেস, সেটা কিন্তু অনেকটা বেশি থাকে। যদিও এই সেগমেন্টও আমরা দেখবো আলটিমেটলি কি, মানে ক্লায়েন্টের টাকা তো তারা বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাসেটেই রাখছে। পিএমএস বলুন, এআইএফ বলুন, মানে অ্যাসেটে রাখছে, মানে সেই বিভিন্ন রকম শেয়ারেই মানে ঘুরে ফিরে কিন্তু শেয়ারও কিন্তু টাকা যাচ্ছে। এবার শেয়ারের সাথে অন্যান্য মানে ধরুন বিভিন্ন যে ফিক্সড ইনকাম মানে স্কিম আছে, সেখানেও রাখে। কিন্তু যেহেতু শেয়ারও ঘুরে ফিরে খাটছে, তো সুতরাং কি হয়েছে, শেয়ার মার্কেট ফলের জন্য কিন্তু এই সেগমেন্টের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু একটু হলেও ফল করেছে। মানে আমি যদি বিশেষ করে এই কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, মানে লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে এই কোয়ার্টারে, কিন্তু আপনি যদি ফুল ইয়ার দেখেন, তো সেখানে কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 36% গ্রোথ করেছে। তার কারণটা হচ্ছে, আমি আবারও বললাম, কোম্পানির যে এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে টিম আছে, মানে বেসিক্যালি যে তারা ওয়েলথ ম্যানেজমেন্ট যে টিম, সেখানে যারা বসে আছে তারা কিন্তু অনেক মানে মানে হাই লেভেলের ফান্ড ম্যানেজার বসে আছে, যাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স। এবং তারা কিন্তু তাদের যে পিআর কোম্পানি আছে আশেপাশে, তাদের থেকে কিন্তু অনেক বেটার পারফরমেন্স কিন্তু শো করেছে, হিস্ট্রি যদি আপনি দেখেন। তো সেই কারণেই কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু ক্লায়েন্টের স্টিকিনেস রয়েছে, এবং খারাপ মার্কেটের মধ্যেও কিন্তু তারা পারফরমেন্স ভালো করেছে, একমাত্র এই কোয়ার্টারটা বাদ দিয়ে। কিন্তু ওভারঅল যদি আমি দেখি, এই সেগমেন্টে তাদের কিন্তু রেভিনিউ এবং প্যাট মানে প্রফিট দুটোরই গ্রোথ এসছে। মূল কারণ হচ্ছে একটাই, তার কারণটা হচ্ছে এখানে কিন্তু ক্লায়েন্ট কিন্তু স্টিকিনেস, মানে ক্লায়েন্ট কিন্তু মানে খারাপ সিচুয়েশনে বেরিয়ে যায় না, তারা কিন্তু ওয়েল ইনফর্ম ক্লায়েন্ট, যেটা আমি আগেই বললাম। তো এটা হয়ে গেল প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট। তো এবার চলে আসি আমি ওয়েলথ ম্যানেজমেন্ট। এদের ওয়েলথ ম্যানেজমেন্ট মানে আমি প্রথমেই বলে নিলাম আপনাদের কনফিউশন দূর করবার জন্য। আপনি যখন দেখবেন অন্য কোনো ব্রোকারের যখন আপনি প্রেজেন্টেশন দেখবেন রেজাল্ট আসার পর, তারা দেখবেন ব্রোকিং সেগমেন্ট বলে, রাইট? কিন্তু বা ক্যাপিটাল মার্কেট বলে। এদের ওয়েলথ ম্যানেজমেন্ট মানে কিন্তু এই ব্রোকিং সেগমেন্ট। ব্রোকিং এর সাথে এরা এখানে থার্ড পার্টি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করে। নিজেদের তো মিউচুয়াল ফান্ড আলাদা ব্যবসা আছে, সেটা তো বললাম আগেই। থার্ড পার্টি মিউচুয়াল ফান্ডের এখানে ডিস্ট্রিবিউশন করে এবং সেখান থেকে ফিজ ইনকাম আর্ন করে। আর একটা হচ্ছে আপনার লেন্ডিং ব্যবসা আছে। লেন্ডিং মানে হচ্ছে লোন টোন মানে দেয়, বাট লেন্ডিং ব্যবসাটা এখনো মানে খুব ছোট আকারে রয়েছে। যদি আপনি কোম্পানিটাকে মানে এর আগে স্টাডি করে থাকেন, দেখবেন আজ থেকে 5 বছর আগে তাদের 60% রেভিনিউ কিন্তু এই ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট থেকে আসতো। মানে এই ব্রোকিং ব্যবসাটাই তাদের বড় ছিল। কিন্তু ধীরে কোম্পানি কি করেছে, মানে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন আপনি বলতে পারেন, যে এই ব্রোকিং ব্যবসাটাকে কিন্তু তারা
মানে ধীরে ধীরে কিন্তু ইচ্ছা করে কমিয়েছে এবং বেশি করে করে কিন্তু তারা ওয়েলথ ম্যানেজমেন্ট এবং অ্যাসেট ম্যানেজমেন্ট মানে নিজেদের যে তারা মিউচুয়াল ফান্ড ব্যবসা খুলেছে এবং যে ক্লায়েন্টকে এই যে এইচএনআই ক্লায়েন্টদেরকে যে ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছে এই দিকে বেশি ঝুঁকে পড়েছে, কারণ ওখানে ক্লায়েন্টের স্টিকিনেস আছে এবং মার্কেট ফলের সঙ্গে সঙ্গে ওই সেগমেন্টের ফল কিন্তু তুলনামূলকভাবে কম হয়, সেই জন্য ওখানে কিন্তু ফোকাস করেছে বেশি। তার মানে কোম্পানি কিন্তু নিজেদের যে 60% রেভিনিউ আগে এই সেগমেন্ট থেকে আসতো, এখন কিন্তু সেটা কমে 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 35-37% চলে এসেছে। তার কারণ হচ্ছে এই সেগমেন্ট যেটা সেটা কিন্তু সব থেকে রিস্কি সেগমেন্ট, মানে যখনই শেয়ার মার্কেট খারাপ যায় সব থেকে বেশি এফেক্টেড হয় কিন্তু এই আপনার ব্রোকিং সেগমেন্ট, এবং সেই কারণেই কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছুটা তারা ডাইভার্সিফিকেশন করেছে, মানে অন্যান্য সেগমেন্টে গেছে। প্লাস শেয়ার মার্কেট যেহেতু খারাপ চলছে সেই জন্য ব্রোকিং সেগমেন্ট ওভারঅল যতটা রেভিনিউতে কন্ট্রিবিউশন করে তার থেকে কিন্তু অনেকটাই পড়ে গেছে। তার কারণ হচ্ছে শেয়ার মার্কেট খারাপ চলেছে, ট্রাম্পের তারিফ বললাম, তার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এই যে মধ্য এশিয়ায় যুদ্ধ চলছে, তাছাড়াও সেবি নানা রকমের রুল রেগুলেশন চেঞ্জ করেছে গত 1 বছরে, যেগুলো কিন্তু ব্রোকারদের খুব একটা ফেভারে যায়নি, যেটা নিয়ে বলতে গেলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, অন্য একটা ভিডিওতে ডিসকাশন সম্ভব। এছাড়াও আপনারা দেখেছেন ইউনিয়ন বাজেটে যে কোনো ব্রোকারের রেভিনিউ কিন্তু মানে মেইন জিনিসটা ওই যে ক্যাশ মার্কেটে যতটা রেভিনিউ আসে বা ক্যাশ মার্কেট থেকে তাদের যতটা প্রিমিয়াম আসে, ডেইলি টার্নওভার আসে, তাতেই কিন্তু বেশি ডেইলি টার্নওভার আসে কিন্তু আপনার এফএনও সেগমেন্টে। যে কোনো ব্রোকারের জন্য এফএনও সেগমেন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকেই কোম্পানির বেশি আয় আসে। এবার এফএনওতে তো এমনিতেই এক তো মার্কেট ছিল খারাপ, আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে ইউনিয়ন বাজেটে কিন্তু এফএনওতে যে ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে, মানে লোকে যাতে এফএনও ট্রেডিং কম করে। তো এই ওভারঅল এফেক্ট হিসাবে কিন্তু এই যে সেগমেন্টটা কিন্তু মানে মানে ওয়েলথ ম্যানেজমেন্ট যদি আমি সেগমেন্ট দেখি সেখানে কিন্তু ভালো মতো ফল এসছে। তো আমি যদি কোম্পানির নাম্বার দেখি, তো লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে যদি দেখি তাহলে কিন্তু 6% কিন্তু এখানে গ্রোথ এসছে, কিন্তু এটা ভাববেন না যে এই ব্রোকিং এর জন্য কিন্তু গ্রোথটা এসছে। এই গ্রোথটা এসছে কিন্তু যে মিউচুয়াল ফান্ডে যে ডিস্ট্রিবিউশনের ব্যবসা করে, মানে মিউচুয়াল ফান্ড যে থার্ড পার্টি মিউচুয়াল ফান্ড তারা সেল করে যেখান থেকে তারা কমিশন কামায়, সেইখান থেকে 6% গ্রোথ এসছে। যদি আপনি ব্রোকিং রেভিনিউ দেখেন, ব্রোকিং রেভিনিউ কিন্তু লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে ডাউন, এবং আপনি যদি মোটামুটি পুরো বছরেও দেখেন সেখানেও কিন্তু গত 1 বছর ধরেই তো শেয়ার মার্কেট খারাপ যাচ্ছে, তো ব্রোকিং সেগমেন্ট ডাউন। আবার ডিস্ট্রিবিউশন সেগমেন্ট যেটা বললাম, মানে এই যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করে, এই কোয়ার্টারে এখান থেকেই গ্রোথ এসছে, কিন্তু ফুল ইয়ারে যদি আপনি দেখেন তাহলে কিন্তু পারফরমেন্স কিন্তু অনেক কিন্তু ডাউন আছে, মানে গত বছরের থেকে এই বছরে কিন্তু পারফরমেন্স ডাউন আছে। তো আমি বুঝতে পারছি যে এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা থেকে কেন ওয়েলথ ম্যানেজমেন্টে তারা শিফট করেছে, তার কারণটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্টে ক্লায়েন্টের স্টিকিনেস বেশি। এখানে কিছু প্রবলেম হলেই ক্লায়েন্ট কি করে, সবকিছু সেল করে দেয়। শেয়ার মার্কেট খারাপ হলে অনেক ছোট ছোট ইনভেস্টর ভয়ে কিন্তু প্যানিক সেল করে। তো এইখানে কিন্তু ক্লায়েন্ট স্টিকিনেসটা কিন্তু অনেকটা কম। এবং আপনি যদি এখানে আরেকটা জিনিস দেখেন, যেটা মানে কি বলবো, এই যে ওয়েলথ ম্যানেজমেন্ট যে সেগমেন্ট, এই যে আপনার যে এদের যে ওয়েলথ ম্যানেজার্স আছে, ওয়েলথ ম্যানেজার মানে কিছুই না, যারা রিলেশনশিপ ম্যানেজার, মানে ধরুন সেলসে কাজ করে যারা, এক কথায় সেই সেলসের যে অফিসার রয়েছে, তাদের রিলেশনশিপ ম্যানেজার রয়েছে, সেটা কিন্তু যদি আপনি দেখেন গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কিন্তু অনেক কমে গেছে। তার কারণটা হচ্ছে কি, এই যে মার্কেট যত খারাপ যাবে 1 বছর ধরে দেখবেন তারা কিন্তু লোক ছাঁটাই করছে অ্যাকচুয়ালি, এই জন্যই কমে গেছে। তার কারণটা মার্কেট যদি খারাপ যায় তাহলে বেশি মানে খুব মানে কোম্পানি রেভিনিউ আর্নিং তো কমে যায় না, তো সে তো এত লোক সেখানে পুষবে না। এটা তো গেল একটা জিনিস যে মার্কেট খারাপ যাচ্ছে বলে কিছু লোক ছাঁটাই হচ্ছে, প্লাস ইন্টেনশনালিও কিন্তু লোক ছাঁটাই হচ্ছে। তার কারণ হচ্ছে এখন দেখবেন সবকিছু অ্যাপে হয়ে গেছে। তো মতিলাল ওসওয়ালেরও নিজস্ব অ্যাপ আছে, মানে আপনার ডিজিটাল চ্যানেল আছে। তো ডিজিটাল চ্যানেলের মধ্যে দিয়ে মানুষ অনেক এখন অ্যাকাউন্ট খুলে নিচ্ছে। তো আগের মতো কিন্তু খুব বেশি ওই রিলেশনশিপ ম্যানেজারের অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় না। প্লাস এআই এর ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এখন এআই এর যুগে এআই সমস্ত কিছু সলিউশন করে দিচ্ছে। আপনার যা যা কোয়েরিজ আছে আপনি অ্যাপে গিয়ে ডালবেন, মানে দেখবেন 90% আপনার যে এআই যে রোবট আছে, চ্যাটবট আছে, আপনার সমস্ত কিন্তু কথার কিন্তু তারা উত্তর দিয়ে দিচ্ছে। তো মোটামুটি আপনার সলিউশন যখন এআই কে ইউজ করে হয়ে যাচ্ছে, তো তারা তো অত ওয়েলথ ম্যানেজার এখন পুষবে না। সো জেনারেলি এখানে ওয়েলথ ম্যানেজার কিন্তু আগের থেকে কিন্তু এখানে কমে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা মানে আমি বলতে চাইছি, এখানে কিন্তু সবথেকে বড় সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। সবথেকে বড় সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট শেয়ার। যদি আপনি দেখেন গত কোয়ার্টারে যদি 9.5%, 9.4 থেকে 9.5% এর কাছাকাছি কোম্পানির মার্কেট শেয়ার ছিল। ওভারঅল যদি আপনি ক্যাশ ধরেন প্লাস কমোডিটি, কারণ এটা একটা ব্রোকিং প্ল্যাটফর্ম, সেখানে ক্যাশে ট্রেডিং করি, মানে ক্যাশে ট্রেডিং করি আমার আপনার মতো ইনভেস্টর যারা, প্লাস অনেকে আছে এফএনও ট্রেডিং করেন, অনেকে আছে বিভিন্ন কমোডিটিতে ট্রেড করেন। তো এই ওভারঅল সেগমেন্ট জুড়ে কোম্পানি যে মার্কেট শেয়ারটা সেটা 9% এর উপরে ছিল, 9.4 বা এরকম, এখন কিন্তু কমে কিন্তু সেটা 8.5% এ চলে এসেছে। এটা কিন্তু একটা কনসার্নিং ফ্যাক্টর। এখানে কারণটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আজকের যুগে এই যে মতিলাল ওসওয়ালের মতো যে সমস্ত মানে ব্রোকার আছে, যারা ধরুন আপনাকে
টেলিফোনে ডিলার আছে যারা আপনাকে ফোন করে ডিলিং সার্ভিস দেয়, কোন শেয়ার কিনবেন বেচবেন, এই সমস্ত জিনিসের উপর না মানুষের নির্ভরতা কমে গেছে। কারণ হচ্ছে এরা যে ব্রোকারেজ চার্জ করে সেটা অনেকটা বেশি। সেই জন্য মানুষ কি হচ্ছে লাস্ট 5 বছরে দেখবেন ধীরে ধীরে সবার হাতে ফোন এসে গেছে, ডিসকাউন্ট ব্রোকাররা এসে গেছে যারা আপনাকে কোনো রকম কল করে ডিস্টার্ব করবে না, আপনাকে কোনো ইকুইটি রিসার্চ রিপোর্ট দিয়েও হেল্প করবে না, আপনার ডিসিশন আপনার, এবং এখানে ব্রোকারেজ চার্জ কম। তো এখন মানুষ ওই রিসার্চ রিপোর্ট পাওয়ার জন্য কিন্তু ব্রোকারের কাছে কিন্তু জেনারেলি রিটেল আমার আপনার মতো লোক যায় না, ইনস্টিটিউশনাল যারা বড় বড় মানে কি বলে কোম্পানি আছে তারা এই সমস্ত ইনস্টিটিউশনাল রিপোর্টের জন্য এদের কাছে অ্যাকাউন্ট খোলে। তো দেখবেন এই গ্রো, জিরোধা, আপস্টক্স এরা এসে কিন্তু মার্কেট খেয়ে নিয়েছে। বড় বড় ব্রোকারদের সামনে এটাই হচ্ছে বিপদ, মানে বিশেষ করে ট্র্যাডিশনাল মডেলে যে সমস্ত মতিলাল, শের খানের মতো কোম্পানিরা আছে তাদের মার্কেট শেয়ার কিন্তু তারা দিনের পর দিন হারাচ্ছে, এবং মার্কেট শেয়ার বাড়ছে কিন্তু গ্রো, অ্যাঞ্জেল ওয়ান এদের। আপনি যদি এই মুহূর্তে গ্রো এবং অ্যাঞ্জেল ওয়ানের দেখেন, গ্রোর মোটামুটি 15 থেকে 16% আপনার মার্কেট শেয়ার আছে, অ্যাঞ্জেল ওয়ানের 16 থেকে 17%, মানে বুঝতে পারছেন। এবং এটা তো মানে বোঝার জন্য বিশেষ কিছু তথ্য পড়ারও দরকার হয় না, আপনি রেগুলার দেখতে পাচ্ছেন, আপনি নিজে বলুন না আপনার অ্যাকাউন্ট কোথায় আছে। মোস্ট প্রবাবলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো সবাই কিন্তু এই এই মানে আপনার যে ইয়ে ব্রোকার রয়েছে, ডিসকাউন্ট ব্রোকার, তাদের কাছে কিন্তু সমস্ত কিন্তু করছে। আপনার মিউচুয়াল ফান্ডও আপনি ওই অ্যাপের মধ্যে দিয়ে করছেন গ্রোর, সাথে আপনার ইনভেস্টমেন্টও অ্যাপের মধ্যে দিয়ে অত চালাচ্ছেন, গ্রো বলুন, অ্যাঞ্জেল ওয়ান বলুন, এইসবের মাধ্যমে আপনি করছেন। লো ব্রোকারেজ প্ল্যাটফর্ম, মানে ব্যবহার করাও অনেক ইজি। প্লাস কিছু কিছু লোক আছে মানে এই মতিলালের মতো প্ল্যাটফর্মেও কাজ করছে, আবার আপনার নিজস্ব এই গ্রোথ অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছে। খুব বড় বড় যারা মানে ইনভেস্টর তারা বেসিক্যালি কিন্তু কাজ করে কিন্তু এই সমস্ত ডিসকাউন্ট ব্রোকার, এই আপনার এই ট্র্যাডিশনাল ব্রোকারদের মাধ্যমে। তো এইটা হচ্ছে কোম্পানির সামনে কিন্তু একটা বিশাল বড় কিন্তু রিস্ক। মানে আগামী দিনে এই কোম্পানিগুলোর ভবিষ্যৎ, মানে যারা এই মানে কি বলবো এই ধরনের মানে ট্র্যাডিশনাল ব্রোকার, তাদের আইদার আপনাকে শিফট করতে হবে ওই ডিসকাউন্ট মডেলে, যেভাবে অ্যাঞ্জেল ওয়ান গ্রো এরা করছে। কিন্তু কোম্পানির এখনো পর্যন্ত কনকলে ম্যানেজমেন্ট বলেছে সেরকম কোনো প্ল্যান নেই, তারা এই মডেলেই থাকবে। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে এখানে একটা এটা হয়ে গেল, এবং দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে এই যে পুরোপুরি শিফট হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা, মানে পুরো আমরা দেখতে পাচ্ছি যে ব্রোকিং ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েলথ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে শিফট হচ্ছে, সেটা কতটা সাকসেসফুলি করতে পারছে। মানে যদিও এদের ওয়েলথ ম্যানেজমেন্ট যে তারা মানে সেগমেন্ট যথেষ্ট মানে মানে বড় সেগমেন্ট, এবং এখান থেকে এখন কিন্তু তাদের সব থেকে বেশি রেভিনিউ আসছে অ্যাসেট এবং ওয়েলথ ম্যানেজমেন্ট থেকে। তো সেটা কতটা আগে এগিয়ে নিয়ে যেতে পারছে, তো এটার উপর নজর রাখতে হবে। 3 নম্বর যদি আমরা আসি, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট সেগমেন্ট মানে কি? এখানে আবার ওই ক্যাপিটাল মার্কেট শুনলে মনে হবে কিন্তু আপনার ওই ব্রোকিং ব্যবসা করে, না, ব্রোকিং না। এখানে যে ব্যবসাটা করে সেটা হচ্ছে বেসিক্যালি এই যে দেখবেন রিসার্চ ডিভিশন আছে না তাদের, তো মোটামুটি রিসার্চ ডিভিশন মিলে যারা আর কি বিভিন্ন রিসার্চ রিপোর্ট লেখে, সেল সাইড রিসার্চ রিপোর্ট, এবং এই রিসার্চ রিপোর্ট গুলো বড় বড় বাই সাইড ইনস্টিটিউশন মানে মিউচুয়াল ফান্ডকে এই সমস্ত রিসার্চ রিপোর্ট পাঠায়, পিএমএস কে পাঠায়, এআইএফ কে পাঠায়, মানে যেগুলো দেখে এই মিউচুয়াল ফান্ড, পিএমএস, এআইএফ, বড় বড় যারা ইনস্টিটিউশনাল ফান্ড হাউস আছে তারা এর ভিত্তিতে শেয়ার কেনাবেচা করে ডিসিশন নেয়। তো এই যে ইনস্টিটিউশনাল ইকুইটি তাদের টিম রয়েছে, যেখানে তারা রিসার্চ রিপোর্ট এবং রিসার্চ সার্ভিস ম্যানেজমেন্টের সঙ্গে মিট করানো এগুলো করে। দ্বিতীয় হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এই সেগমেন্টের আন্ডারে আসছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং মানে ধরুন কোনো একটা আইপিও আসবে, তো সেই সমস্ত আইপিও মানে ডিলিং করিয়ে দাও, মানে আমি আমার কোম্পানিকে আইপিও তে আনতে চাইছি, তো আমি মতিলাল অসওয়ালের সঙ্গে যোগাযোগ করবো, তারা আমার হয়ে পুরো আইপিওটাকে লঞ্চ করাবে। তো এই সমস্ত কাজ, বা আমি ধরুন অলরেডি শেয়ার মার্কেটে লিস্টেড আছি, আমি আমার কোম্পানির রাইট ইস্যু করাতে চাই, আমি আমার কোম্পানির কিউআইপি করে ফান্ড রেজ করতে চাই, তো সেই সমস্ত কাজে কিন্তু তারা হেল্প করে, মানে এইগুলোকে করে দেয়, এবং তার জন্য একটা কিন্তু ফিজ ইনকাম হয়। এইটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেগমেন্ট। এবং ক্যাপিটাল মার্কেট সেগমেন্ট যদি আমি এই মুহূর্তে দেখি 12% এখান থেকে কিন্তু রেভিনিউ আসছে। তো এখানেও যদি আমরা মানে কোয়ার্টার অন কোয়ার্টার রেভিনিউ দেখি, লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টার 8% রেভিনিউ ডাউন করেছে। কারণটা হচ্ছে খুব সহজ, খারাপ মার্কেটে কি আইপিও আসে? খারাপ মার্কেটে তো আইপিও আসে না, আইপিও সবসময় বুল মার্কেট আছে, আপনারা সবাই জানেন। তো বুল মার্কেটে আইপিও আসে, কিন্তু খারাপ মার্কেটে লাস্ট দেখেছি 1 বছর ধরেই খারাপ মার্কেট যাচ্ছে, আইপিও আসার পরিমাণ ডিল অনেক কম হয়েছে। কিছু কিছু ছোট ছোট ডিল তারা কিউআইপি বা অন্যান্য ফরম্যাটের যেগুলো ফান্ড রেজিং সেখান থেকে তারা পেয়েছে 51-52টা ডিল। কিন্তু মোটামুটি আইপিও কিন্তু লাস্ট 1 বছরে খুব কম এসছে, এবং লাস্ট 3 মাসে তো আইপিও এসছে বলে আমার মানে খুব বেশি মনে পড়ে না, একটা দুটো বাদ দিয়ে। তো বেসিক্যালি এখানে কিন্তু তাদের ব্যবসাটা কিন্তু পড়ে গেছে, যার জন্য আমরা দেখবো নেট রেভিনিউ কিন্তু তাদের 8% কিন্তু ফল করেছে সিকোয়েন্সিয়ালি, মানে লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টার। কিন্তু ফুল ইয়ারে যদি আমরা দেখি, ফুল ইয়ারে কিন্তু আপনার 24% কিন্তু আপনার রেভিনিউ গ্রোথ এবং 30% প্রফিট গ্রোথ এসছে। মানে এই খারাপ মার্কেটের মধ্যেও কিন্তু তারা আইপিও কম এসছে, অন্যান্য যে সমস্ত সার্ভিস দেয় সেখান থেকে কিন্তু তাদের কিন্তু আর্নিং হয়েছে। তো এই চলে গেল তাদের ক্যাপিটাল মার্কেট সেগমেন্ট।
এবং লাস্ট যে সেগমেন্ট, যেটা এখনো কিন্তু তাদের কিন্তু খুব ছোট একটা সেগমেন্ট, সেটা হচ্ছে তাদের টোটাল রেভিনিউ 9% কন্ট্রিবিউশন করে, সেটা হচ্ছে হোম ফাইন্যান্স। তারা কিন্তু মানে এক মোটামুটি ধরুন ১-১.৫ বছর আগে এই হাউজিং ফিন্যান্স সেগমেন্টে ঢুকেছে। অ্যাফোর্ডেবল হাউজিং ফিন্যান্স সেগমেন্ট। মানে যেখানে মোটামুটি একটু কি বলবো, হাই ইন্টারেস্ট রেটে একটু পিছিয়ে পড়া জায়গা যেগুলো বলা যায়। মানে ধরুন টায়ার 2, টায়ার 3 সিটিজ, এই সমস্ত জায়গায় কিন্তু তারা লোন দিচ্ছে। কারণ টায়ার 1 মেট্রো সিটিজ এ কিন্তু ব্যাংক রয়েছে। এবং ব্যাংক যেখানে রয়েছে সেখানে কিন্তু কম্পিটিশন বেশি। আর ব্যাংক যে রেটে মানে আপনাকে লোন দেবে, সেটা কিন্তু কোনো ব্রোকিং বলুন বা কোনো ধরনের এই হাউজিং ফিন্যান্স যেসব এনবিএফসি বলুন, সেই রেটে কিন্তু তারা দিতে পারবে না। তো জেনারেলি তারা অ্যাফোর্ডেবল হাউজিং ফিন্যান্সে ঢুকেছে। গত বছর যদি দেখেন তাদের বিজনেস তার ডেভেলপমেন্ট স্টেজে ছিল, সেই জন্য প্রফিটেবিলিটি গ্রোথ সেভাবে ছিল না। কারণ তারা সেখানে প্রচুর আরএম অ্যাডিশন করছিল। মানে নতুন মানে আরএম মানে হচ্ছে প্রচুর তারা সেলস এর লোক মানে টিম বাড়াচ্ছিল, এক্সপ্যানশন মোডে ছিল। এখন যদি আমি দেখি তাদের বিজনেস কিন্তু খুব মানে একদম ভালো জায়গায় চলে এসেছে। তো এই সেগমেন্টে কিন্তু তাদের লোন বুক যেটা, সেটা 19% গ্রোথ করেছে। তাদের ডিসবার্সমেন্টেও 13% গ্রোথ এসছে এবং নেট ইন্টারেস্ট ইনকামেও 15% গ্রোথ এসছে। এবং তার সাথে সাথে যদি দেখি মানে একটা জিনিস, সেটা হচ্ছে এদের যে স্প্রেড মানে ইন্টারেস্ট মার্জিনও বেড়েছে। এবার মার্জিন বেড়ে গেছে কিন্তু এখানে কতগুলো কনসার্নও আছে। মানে ওভারঅল আরোই বেড়েছে। মানে এগুলো তো পজিটিভ সাইডের কথা হয়ে গেল। কনসার্ন যেটা আমার মতে এখানে রয়েছে আমি মানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিসবার্সমেন্টের গ্রোথ মানে যতটা আসার কথা তার থেকে আমার কাছে একটু স্লো লেগেছে। স্লো লেগেছে এটা হতে পারে কারণ আমরা যদি দেখি এই মুহূর্তে হাউজিং ফিন্যান্স সেগমেন্টে কিন্তু মানে যখন আমরা হাউজিং ফিন্যান্সের স্টক নিয়ে আলোচনা করবো, ডিটেলসে বলবো, বেশ কিছু কিন্তু সমস্যা কিন্তু মানে আস্তে আস্তে দেখা দিচ্ছে। কিন্তু যদি আমরা দেখি কোম্পানি অ্যাসেট কোয়ালিটি কিন্তু খারাপ নয়, কোম্পানি অ্যাসেট কোয়ালিটি কিন্তু এই মুহূর্তে স্টেবল আছে। তো এটা একটুখানি দেখতে হবে যে ডিসবার্সমেন্ট গ্রোথটা কেন কম হলো। আর যেটা হচ্ছে কোম্পানি কিন্তু ইল্ড মানে যে রেটে তারা লোন দেয় হাউজিং ফিন্যান্স, সেই রেটটা কিন্তু কিছুটা কমে গেছে। কিন্তু কমে যাওয়ার পরেও কিন্তু তাদের মার্জিন বা স্প্রেড বেড়ে গেছে একটাই কারণে, কারণ হচ্ছে কস্ট অফ ফান্ড পড়ে গেছে। এটা আমরা সবাই জানি। যেকোনো আমার ব্যাংকিং এনবিএফসি ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আরবিআই থেকে এরা মানে এরা ব্যাংকের থেকে লোন নেয় এবং ন্যাশনাল হাউজিং বোর্ড থেকে লোন নেয়। এবার জেনারেলি রেপো রেট কম হয়ে গেলে কিন্তু ব্যাংক আরবিআই থেকে কম রেটে লোন নেয় এবং ব্যাংক যদি আরবিআই থেকে কম রেটে লোন নেয় তো ব্যাংক যাকে লোন দেবে তাকেও কম রেটে দেবে। তো যেহেতু তারা ব্যাংক থেকে কম রেটে লোন পেয়েছে, সেই জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেকটা পড়ে গেছে। সেই জন্য ইল্ড পড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু কোম্পানির স্প্রেড বেড়েছে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিসই মনিটর করতে হবে যে অ্যাসেট কোয়ালিটি যেন খারাপ না হয় এবং ডিসবার্সমেন্টের কিন্তু যেহেতু এটা খুব ছোট সেগমেন্ট আরো গ্রোথ আসা উচিত। বাট এটা হতে পারে যে কোম্পানি একটা ধীরে সুস্থে মানে মানে বলতে পারে মানে যে বলতে পারেন ধীরে সুস্থে স্টেপ ফেলে ফেলে পদক্ষেপ নিচ্ছে। বাট এই সেগমেন্ট কিন্তু বিশাল ইম্পর্টেন্ট সেগমেন্ট। এখন মানে এই সেগমেন্টে কিন্তু হিউজ কিন্তু কোম্পানির আমি যদি দেখি রেভিনিউ গ্রোথ যদি আমি দেখি তাহলে কিন্তু হিউজ এসছে। অ্যাসেট আন্ডার লোন বুকেরও গ্রোথ এসছে এবং রেভিনিউ গ্রোথ কিন্তু হিউজ করেছে। তো এটার উপর নজর রাখতে হবে। লাস্ট যেটা মানে কনক্লুশন যদি আমি টানি, তো আমার কাছে লং টার্মে যদি আপনি দেখেন মানে এক কথায় বলতে গেলে না এগুলো হচ্ছে খুব মানে সাইক্লিক্যাল বিজনেস। যখন মার্কেট খারাপ যায় এই ধরনের ব্যবসা কিন্তু খারাপ করে। আবার যখন বুল মার্কেট আসে এই ব্যবসাই সব থেকে ভালো করবে। এবার এখানে একটা ক্যাচ আছে। ব্যাপারটা কি হয়েছে আজকে দেখুন আনন্দ রাঠি এদের যারা প্রতিদ্বন্দ্বী বিশাল বড়, তারা কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্টে বিশাল এই কোম্পানির যা ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট তাদের থেকে তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট বড়। এবং সেখানে কিন্তু তারা বিশাল মানে মানে কি বলবো নাম করে ফেলেছে এবং যেভাবে তাদের গ্রোথ এসছে তার জন্য তাদের ৩ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি শেয়ারের বিশাল কিন্তু তাদের শেয়ার কিন্তু আপসাইড আমরা দেখেছি। এই কোম্পানির যদি আপনি দেখেন সেই দিক থেকে যদি আপনি তুলনা করেন, সেই গ্রোথটা কিন্তু অতটা নয়। কারণ এরা কি হচ্ছে কংগ্লোমেরেট বিজনেস না, সব একসাথে ৪-৫ টা বিজনেস আছে। আনন্দ রাঠি কি করেছে? তাদের ব্রোকিং সেগমেন্টকে আলাদা করে দিয়েছে। তাদের ব্রোকিং সেগমেন্ট এখন আপনার আলাদা করে মানে লিস্টিং করে আনন্দ রাঠি শেয়ারস তারা আলাদা হয়ে গেছে এবং তারা কিন্তু বিজনেসকে আলাদা করে দিয়েছে দুটো সেগমেন্ট। কিন্তু এরা কিন্তু এখনো পর্যন্ত মানে একসাথে সব বিজনেস করে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন এই কোম্পানির ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট টিয়ার্স এর রেসপেক্টে যদি দেখেন মানে তাদের যারা কম্পিটিটর মানে ধরুন আনন্দ রাঠি, তারপরে ধরুন 361, নুহামা এদের থেকে কিন্তু কম। তার মানে ব্যাপারটা হচ্ছে এদের কিন্তু এটাকে আরো বাড়াতে হবে। কিন্তু ম্যানেজমেন্ট সেই ধরনের ইনিশিয়েটিভ অবশ্যই নিচ্ছে এবং নেবে। এবং ব্রোকিং সেগমেন্ট সেইটাই কিন্তু এখানে কিন্তু পড়ছে। একটা তো মার্কেট ফলের জন্য বুঝতে পারছি আমরা সবাই। কিন্তু সবথেকে বড় কথা এখানে মার্কেট শেয়ার হারাচ্ছে। এবং তার কারণটা হচ্ছে এখন হচ্ছে ডিসকাউন্ট ব্রোকারের যুগ। এখন মানে ওই গ্রো থেকে শুরু করে অ্যাঞ্জেল ওয়ানরাই চলছে এবং তারাই কিন্তু সবাই কিন্তু কুইকলি ওখানে অ্যাকাউন্ট খুলছে। মতিলাল বা এই ধরনের কোম্পানিতে না ওই বেশি ব্রোকারেজ দিয়ে আমার আপনার মতো যারা রিটেল মানে ক্লায়েন্ট যারা ছোট ট্রেড নিই, সেখানে আমরা কিন্তু ওই হিউজ ব্রোকারেজ কিন্তু দিয়ে এইসব প্ল্যাটফর্মে কিন্তু যাচ্ছি না। তো আল্টিমেটলি এখানে কিন্তু মার্কেট শেয়ার লুজ করছে। আগামী দিনে দেখতে হবে যে তারা এইদিকে ট্রানজিশন করে কিনা।
তো সেটা একটা দেখার ব্যাপার হলো। তো কিন্তু এই সেগমেন্ট কিন্তু ওভারঅল মানে ড্র্যাগ ডাউন করছে। তো আমি যদি ইভেন মানে ওভারঅল পারফরম্যান্স এর মানে অন্যান্য পিয়ারদের রেসপেক্টে দেখি, তাহলে পারফরম্যান্স কিন্তু অতটা কিন্তু এখানে ভালো না। মানে আমি বলতে পারি এই খারাপ মার্কেটের মধ্যেও যতটা ভালো পারফরম্যান্স এসছে, মানে আনন্দ রাঠি শেয়ারস বলুন বা ধরুন অ্যাঞ্জেল ওয়ান, আমি অ্যাঞ্জেল ওয়ানের সঙ্গে তুলনা ছেড়ে দিলাম কারণ ওরা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। আমি আনন্দ রাঠির সঙ্গে যদি তুলনা করি, আনন্দ রাঠি সেম মডেলে কাজ করে, তো সেখানে দেখুন এর থেকে গ্রোথ বেশি এসছে। তাদের মানে অন্যান্য প্যারামিটার্সে কোম্পানির যে এদের ব্রোকিং সেগমেন্ট থেকে অনেক বেটার তারা কিন্তু করছে। তো সুতরাং এখানে আমি দেখতে পাচ্ছি অতটা কিন্তু মানে মার্কেটের ফল তো সবাইকে এফেক্ট করবে, সেটা তো ওকেও করছে একেও করছে। কিন্তু এ সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোম্পানির কিন্তু পারফরমেন্স কিন্তু ব্রোকিং সেগমেন্টে খারাপ। তো একটাই এখানে ক্যাচ, লং টার্মের জন্য মোটামুটি যদি মার্কেট আবার ভালো করে তো এখানে ভালো করবে। তো বেসিক্যালি খুব মানে সাবধানে এখানে পজিশন নিতে হবে। মানে মার্কেট সাইকেল যখন ধীরে ধীরে মার্কেটের সমস্ত প্রবলেম বটম আউট করছে, তো সেটা হচ্ছে রাইট টাইম এই ধরনের শেয়ার ধরার। আর যখন মোটামুটি শেয়ার মার্কেট টিকে আছে, তখন দেখবেন এদের পারফরমেন্স ভালো হবে, আপনার শেয়ার মানে যেটা ধরে রেখেছেন সেটা অনেক গ্রোথ হয়ে যাবে। তখন আপনাকে বেছে বেরিয়ে যেতে হবে। মানে এখানে আপনার এন্ট্রি এবং এক্সিট এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা যদি করতে পারেন তাহলে এই শেয়ার থেকে পয়সা কামানো সম্ভব। তবে মাথায় রাখবেন স্ট্রাকচারালি কিন্তু এই ধরনের শেয়ার থেকে পয়সা হয় না। এবং এই কোম্পানির থেকে কিন্তু বেটার অপরচুনিটি আমি বলবো ব্রোকিং স্পেসে অনেক আছে। ইভেন যদি আপনি ওয়েলথ ম্যানেজমেন্ট স্পেসে দেখেন সেখানেও কিন্তু এর থেকে বেটার অপরচুনিটি আছে। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওটা অনেকটা মানে একটু লেন্থি ভিডিও হলো কিন্তু অনেকটা ইনফরমেটিভ আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই যে ইনফরমেশন আপনারা পেলেন আপনাদের রিসার্চের কাছেও ব্যবহার করুন এবং আপনাদের বন্ধু বন্ধুদের সঙ্গে বলুন এবং আপনাদের মানে অন্যান্য যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করুন। তাহলে মানুষ এখান থেকে উপকৃত হবে এবং ওভারঅল কিন্তু চ্যানেল মানে এই চ্যানেলের মানে যত বেশি মানে ভিউ আসবে তো তত বেশি মানে মোটিভেশন আরকি আসে ভিডিও বানানোর জন্য। তো ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।